বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাসরুম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সপ্তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি নিশ্চয় তোমাদের মনে আছে? যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, এমন ধ্বনিগুলোই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আজকে আমরা পুরো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি এসব নিয়ে আলোচনা করব। আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি ৩৯টি। এই ৩৯টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বা তাদের বায়ুপ্রবাহ, ধ্বনিকম্পন, উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী 4 ধরনে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি ব্যঞ্জন ধ্বনিগুলোকে 4 ধরনে ভাগ করা যায়। এগুলো হচ্ছে উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি ও ধ্বনির কম্পনমাত্রা, বায়ুপ্রবাহ। প্রশ্ন হতে পারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ধরনে ভাগ করা যায়? 4 ধরনে। উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। বাকপ্রত্যঙ্গের যে জায়গায় বায়ু বাধাপ্রাপ্ত হয়ে বা বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হচ্ছে উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলোর কয়েকটি ভাগ রয়েছে, যেমন কণ্ঠ, কণ্ঠনালীয়, তালব্য, মূর্ধন্য, দন্ত, দন্তমূলীয়, ওষ্ঠ। এই কয়েকটি ভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখব যে কণ্ঠব্যঞ্জন কী। কণ্ঠব্যঞ্জন হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ু বাধাপ্রাপ্ত হয়। কণ্ঠব্যঞ্জন আমরা এত কঠিন করে না গিয়ে আমরা একটু সহজভাবে চিন্তা করি। কণ্ঠ অর্থাৎ কণ্ঠের সাথে বা কণ্ঠের সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হয়, কণ্ঠের মধ্যে একদম কণ্ঠের কাছে যদি তুমি চিন্তা করো, এখানে জিভের পিছনের অংশ আর আলজিভ, ওই জায়গাটাই হচ্ছে মূলত কণ্ঠ। নরম তালুতে জিভের পিছনের অংশ বাধাপ্রাপ্ত হয়ে এই ধ্বনিটি উচ্চারিত হয়, এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, ও। এই কয়টি হচ্ছে কণ্ঠ ধ্বনি, কণ্ঠ ব্যঞ্জন। ক, খ, গ, ঘ, ও। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কণ্ঠব্যঞ্জন? ক, চ, খ, ড, ঢ। তখন উত্তর হবে ক। আচ্ছা, আর একটা বিষয় আমি বলি, কণ্ঠব্যঞ্জন আমরা প্রথমেই কিন্তু ক, খ শিখি বা ক প্রথম ব্যঞ্জন বর্ণ। ঠিক তেমনিভাবে কণ্ঠব্যঞ্জন প্রথমে আলোচনায় আসছে ক, আর এখান থেকে ক, খ, গ, ঘ, ও, পরবর্তী 5টাই কিন্তু কণ্ঠব্যঞ্জন। এরপরে কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে অর্থাৎ কণ্ঠনালী, জিভের যে গোড়ার আরও নিচে যে আমাদের গলার যে খাড়া অংশ, এটাই মূলত কণ্ঠনালী। এই কণ্ঠনালীর মাধ্যমে যে বর্ণটি উচ্চারিত হয় বা যে ধ্বনিটি উচ্চারিত হয় সেটা হচ্ছে কণ্ঠব্যঞ্জন ধ্বনি। যেমন হ, হ। দেখো, যখন হ উচ্চারণ করি তখন আমরা ফুসফুস থেকে বাতাসটা একদম কণ্ঠনালীর মাধ্যমেই কিন্তু বের হয়ে আসে। এই জন্যে কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে হ। এরপরে আসি তালব্য ব্যঞ্জন। তালব্য বা তালুর সাথে এটার সম্পর্ক, তালু থেকেই তালব্য হয়েছে। যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের ডগা বা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে এসে বায়ুপথে বাধা হয়ে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ আমরা একটু এখানে মনে রাখবো যে জিভের সামনের অংশ প্রসারিত হয়ে শক্ত তালুতে বাধা পায়, শক্ত তালুতে বাধা পেয়ে এ ধ্বনিগুলো উচ্চারিত হয়। তালব্য ব্যঞ্জন ধ্বনির মধ্যে রয়েছে চ, ছ, জ, ঝ। চ, ছ, জ, ঝ, ইয়, তালব্য স, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি।
তাহলে তালব্য ধ্বনি তালুর সাহায্যে উচ্চারিত হয়, এটা মনে রাখবে। এর সাথে সম্পৃক্ত আছে শক্ত তালু। এরপর আছি মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন কি? এটা হচ্ছে মূর্ধা। আমরা যে বললাম তালুর সাথে তালব্য বর্ণ আর মূর্ধার সাথে মূর্ধন্য বর্ণ। দন্তমূল, দাঁতের মূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ আছে, অর্থাৎ তোমরা যদি জিহ্বা দিয়ে একটু উপরের অংশ দেখো তাহলে দেখবা যে দাঁতের গোড়া বা দন্তমূল যেখানে একটু উঁচু জায়গা আছে দাঁতের গোড়া, আর তারপরে জিহ্বা দিয়ে একটু দেখো ওখানে কিন্তু একদম একদম কি শেপ, নৌকার শেপের মতো উঁচু একটা জায়গা আছে, এটাই হচ্ছে মূর্ধা। আর এই মূর্ধার সাহায্যে উচ্চারিত বর্ণগুলোই হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, অথবা ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এরপর আসি দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন এগুলো হচ্ছে দাঁতের সাহায্যে উচ্চারিত হয়। দেখো উচ্চারণ স্থানের নাম অনুসারে কিন্তু ব্যঞ্জনগুলোর নাম হয়েছে। তাহলে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের ডগা উপর পাটি দাঁতে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করে, সেগুলো হচ্ছে দন্তব্যঞ্জন। তাহলে দন্তব্যঞ্জন উচ্চারণের সময় জিভের ডগা, উপরের পাটি দাঁত, এই দুইটা অঙ্গ বাধাপ্রাপ্ত হয়। দুইটা অঙ্গে বাতাস বাধা পেয়ে ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারিত হয়। দন্তব্যঞ্জন হচ্ছে ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্তব্যঞ্জন। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনগুলো দন্তব্যঞ্জন, ত, থ, দ, ধ, অথবা হতে পারে নিচের কোনগুলো তালব্য ব্যঞ্জন, তালব্য স, ঝ, জ, ছ, চ। এরপরে আসি দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জনের সাথে জিভের ডগা, উপরের পাটি দাঁতের সাথে বা দাঁতের গোড়া যেটা হচ্ছে দন্তমূল, উপরের পাটির দাঁতের গোড়া। আর আমরা উপরে বলেছিলাম দন্তব্যঞ্জনে বলেছিলাম জিভের ডগা উপরের পাটি দাঁতের সাথে লাগে, ত, থ, দ, ধ। তোমরা উচ্চারণের সময় এগুলো খেয়াল করে উচ্চারণ করবা। আর দন্তমূলীয় ব্যঞ্জন সেটা হচ্ছে জিভের ডগা দন্তমূলের সাথে গিয়ে লাগে। যেমন ন। তোমরা এইভাবে যদি উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী উচ্চারণ স্থান খেয়াল করে যদি উচ্চারণ করো তাহলে কিন্তু উচ্চারণটা সহজ হবে। ন, র, ল, দন্ত স, এটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তব্যঞ্জন ত, থ, দ, ধ, আর দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে ন, র, ল, স, দন্তমূলীয় ব্যঞ্জন। ঠিক আছে? জিভের ডগা দন্তমূলের সাথে লেগে যে ধ্বনিগুলো বা যে ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন, ন, র, ল, স। আর জিভের ডগা উপরের পাটি দাঁতের সাথে লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, দুইটা ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে দন্তধ্বনি, সেগুলো হচ্ছে ওষ্ঠ ধ্বনি। দুই ঠোঁটের সাহায্যে, উপরের ঠোঁট নিচের ঠোঁট, এই দুইটা ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ মানেই হচ্ছে ঠোঁট। এই ওষ্ঠ ব্যঞ্জনকে দ্বি ওষ্ঠ ধ্বনিও বলা হয়। এগুলো হচ্ছে যেমন দ্বি ওষ্ঠ ধ্বনি কোনগুলো, ঠোঁটের সাহায্যে কোনগুলো উচ্চারিত হয়, প, ফ, ব, ভ, ম। একমাত্র এগুলো প। দেখো উচ্চারণের সময় তোমরা খেয়াল করো, প, ফ, ব, ভ, ম। বাতাস দুই ঠোঁটের মাঝখানে বাধাপ্রাপ্ত হয়ে বের হয়ে আসে, এই জন্য এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এবার দেখো আমি এখানে উচ্চারণ স্থান বা উচ্চারণের সময় যে অঙ্গগুলো ব্যবহৃত হয় তার মধ্যে আমি দুটা ভাগ করে আলোচনা করেছি। প্রথম ভাগে হচ্ছে মুখ্য বাক প্রত্যঙ্গ। মুখ্য বাক প্রত্যঙ্গ কোনগুলো? মুখ্য বাক প্রত্যঙ্গ প্রত্যেকটা ব্যঞ্জন উচ্চারণের সময় কণ্ঠ ব্যঞ্জনের
মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের পেছনের অংশ। এরপর দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা। তোমাদের প্রশ্ন থাকতে পারে, যেমন ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ্য বাক প্রত্যঙ্গ নিচের কোনটি? অপশন থাকবে, সেখানে সঠিক উত্তর হচ্ছে নিচের ঠোঁট। তোমাদেরকে জানতে হবে, তোমরা যদি উচ্চারণী স্থানগুলো জানো তাহলে কিন্তু বের করতে পারবে। আর এগুলো হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ। গৌণ বাক প্রত্যঙ্গ, মুখ্য এবং গৌণ বাক প্রত্যঙ্গগুলো এখানে আমি আলাদা করেছি। নরম তালু, কণ্ঠ ব্যঞ্জনধ্বনি উচ্চারণে গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে নরম তালু। তালব্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণে হচ্ছে শক্ত তালু। এইভাবে আমরা প্রতিটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী তাদের বাক প্রত্যঙ্গগুলো কোন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, তার মধ্যে মুখ্য কোনগুলো আর গৌণ কোনগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং সে কোন কোন ধ্বনি কণ্ঠ তালব্য এগুলো আমি পাশে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পরবর্তীতে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বিভাজন। উচ্চারণ প্রকৃতি অনুযায়ীও ব্যঞ্জনধ্বনি বিভিন্ন প্রকার হয়ে থাকে। এগুলো হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আসি স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন তোমরা নামেই বুঝতে পেরেছ, স্পর্শ, স্পর্শ থেকে স্পৃষ্ট, অর্থাৎ দুইটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। স্পর্শ থেকে স্পৃষ্ট, এগুলোকে স্পর্শ ব্যঞ্জনধ্বনিও বলা হয়। স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনির অপর নাম স্পর্শ ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ দুইটা বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। আর উচ্চারণ স্থান অনুযায়ী এই স্পর্শ ব্যঞ্জনধ্বনি 5 প্রকার। আমি আবারও বলছি, স্পর্শ থেকে স্পৃষ্ট, অবশ্যই এখানে দুইটা বাক প্রত্যঙ্গ পরস্পর স্পর্শ করে উচ্চারিত হয়, এই জন্যে এটার নাম হয়েছে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলো 5 প্রকার। এগুলো হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। দেখো আমি এখানেও সিরিয়াল রেখেছি, তোমরা কিন্তু সিরিয়ালি মনে রাখতে পারলে বা সিরিয়ালগুলো মনে রাখতে পারলে তোমাদের উদাহরণগুলোও খুব সহজে মনে থাকবে। এখানে কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন, আমরা কিন্তু কণ্ঠ ব্যঞ্জনে দেখেছি ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। তাহলে কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জনে কিন্তু ক, খ, গ, ঘ, এখানে কিন্তু দুইটা অঙ্গ পরস্পর স্পর্শ করে উচ্চারিত হয়। উচ্চারণ স্থানে কিন্তু আমরা দেখেছি মুখ্য বাক প্রত্যঙ্গ, গৌণ বাক প্রত্যঙ্গ, এখানে দুইটা অঙ্গ স্পর্শ করে উচ্চারিত হয়। আর যেহেতু দুইটা অঙ্গ স্পর্শ করে উচ্চারিত হলে সেটাকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি। ঠিক তেমনিভাবে তাদের নামকরণও কিন্তু 5 ভাগে যে ভাগ করা যায়, তাদের নামকরণও কিন্তু কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এর সাথে উচ্চারণ স্থানের সাথে মিল আছে, উদাহরণেও মিল আছে, তোমরা সহজে মনে রাখতে পারবে। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, তালু, মূর্ধা ট, ঠ, ড, ঢ, দন্ত ত, থ, দ, ধ, ওষ্ঠ প, ফ, ব, ভ, এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। আবার এভাবে মনে রাখতে পারো, কয়ে কণ্ঠ, ক, খ, গ, ঘ হচ্ছে কণ্ঠবর্ণ, তালু, চয়ে আর চাচু, চাচা, চাচা একটু মাতব্বর বা তালব্য বর্ণ আমরা যেহেতু বলেছি তালব্য ব্যঞ্জন, চ, ছ, জ, ঝ, এটা হচ্ছে তালু, তালু স্পর্শ করে উচ্চারিত হয়। তালু স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে চ, ছ, জ, ঝ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য আছে, এটা হচ্ছে মূর্ধা স্পৃষ্ট। ত, থ, দ, ধ দন্ত ন, দন্ত এইটা হচ্ছে দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন। আর ওষ্ঠ তোমরা বুঝতেই পেরেছ, প, ফ, ব, ভ এগুলো হচ্ছে ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে আমরা দেখলাম উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যে ব্যঞ্জনধ্বনিগুলো আছে তার মধ্যে স্পৃষ্ট ব্যঞ্জন একটি, স্পৃষ্ট ব্যঞ্জনগুলো আবার 5 ভাগে বিভক্ত। এরপরে আসি নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন হচ্ছে নাকের সাথে সংশ্লিষ্ট ব্যঞ্জনগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। নাক, নাসিক্য, অর্থাৎ
যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায় সেগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। ফুসফুস তাড়িত বাতাস নাক ও মুখ দিয়ে বাধা পেয়ে বের হয়ে আসে, তখন সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। যেমন মা, নতুন, হাঙর, এই তিনটা শব্দে ম, ন, ও এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। অর্থাৎ ও, ন, ম, ইয় এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এরপরে আসি উৎস ব্যঞ্জন। উৎস ব্যঞ্জন, উৎস ব্যঞ্জন এগুলো হচ্ছে একদম, এই ব্যঞ্জনগুলো দুটা বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে বায়ু ঘর্ষণ সৃষ্টি করে উচ্চারিত হয়। যেমন শশা, সালাম, অর্থাৎ এই যে একটু ঘর্ষণ দিয়ে উচ্চারিত হয়। উচ্চারণ স্থান অনুযায়ী উৎস ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়, এই তিন ভাগে বিভক্ত। উৎস ব্যঞ্জনগুলো তিন প্রকার, সেগুলো হচ্ছে দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। আমরা কিন্তু এর আগে উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু কণ্ঠনালীয় পড়েছিলাম। কণ্ঠনালীয় বর্ণ হচ্ছে হ, তালব্য বর্ণ তালব্য স, আর দন্তমূলীয় হচ্ছে দন্ত স। এই তিনটি যেমন উৎসধ্বনি, উৎসধ্বনির উৎস ব্যঞ্জনের অপর নাম হচ্ছে শীষ ধ্বনি। উৎসধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয়। দন্তস্ব এবং তালব্যস্ব, দন্তস্ব এবং তালব্যস্ব আলাদাভাবে এই দুটাকে বলা হয় শীষ ধ্বনি। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে শীষ ধ্বনি কোনটি? তালব্যস্ব আর দন্তস্ব, এই দুটা হচ্ছে শীষ ধ্বনি, আর হ হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। উৎস ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। ঠিক আছে, এরপরে আসি পার্শ্বিক ব্যঞ্জন। হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস তাড়িত বাতাস জিভের দুই পাশ দিয়ে বের হয়ে যায়। জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, আর জিভের ডগা দন্তমূলকে স্পর্শ করে, জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায় বলে এগুলো হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একমাত্র ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? ল। অথবা পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটি? ল। ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। এরপর হচ্ছে কম্পিত ব্যঞ্জন। কম্পিত, কম্পনের মাধ্যমে যে ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারিত হয় সেটা হচ্ছে কম্পিত ব্যঞ্জন। চানাচুর, দেখো চানাচুর, র, র হচ্ছে কম্পিত ব্যঞ্জন। র, বয়বিন্দু র, এটা হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনি। তাড়িত ব্যঞ্জন, তাড়িত বানানে র আছে, ডয়বিন্দু র, এই জন্যে এটা হচ্ছে তাড়িত ব্যঞ্জন ধ্বনি। আসলে সেটা না, এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের উপরে মূর্ধায় টোকা দেওয়ার মতো লাগে, টোকা দেওয়ার মতো লাগে। যেমন ড, ঠিক, সরি, র, র, বাড়ি, বাড়ি, মূঢ়। তাহলে আমরা দেখলাম ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এই দুইটা হচ্ছে তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, তোমরা মনে রাখবে উদাহরণগুলো। এরপর আসি ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। আচ্ছা, আমরা এই ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান, উচ্চারণ প্রকৃতি দেখলাম। এবার দেখব যে উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এর ঘর্ষণ কম বেশি হয় কিনা, বাতাস কম বেশি বের হয় কিনা। তো ষড়যন্ত্র কম বেশির উপর নির্ভর করে ব্যঞ্জন ধ্বনিগুলো দুই প্রকার, অর্থাৎ কতটুকু ঘর্ষণ বা কম্পন লাগলো তার কম বেশির উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রের কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? দুই প্রকার, অঘোষ ব্যঞ্জন ধ্বনি আর হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। অঘোষ এবং ঘোষ। অঘোষ কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম্পন কম লাগে সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি, আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেই ধ্বনিগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এরকম অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনিগুলো আমরা দেখব। অঘোষ ধ্বনি যেমন ক, খ, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ।
তালব্য শ দন্তস্ব, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তোমরা খেয়াল করো, অঘোষ ধ্বনি এই যে দুইটা সারিতে যা যা আছে সবগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি হচ্ছে গ ঘ, জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ, আর এখানে আছে হ, এগুলো কিন্তু ঘোষ ধ্বনি। সরি, এখানে হ এর উচ্চারণ বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদাভাবে আমি দেখাবো। তাহলে আমরা অঘোষ হচ্ছে এই সারি আর এই সারি, আর ঘোষ হচ্ছে এই পরের 3 সারি। আমি এখানে ভাগ করে লিখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঘোষ ধ্বনি গ ঘ, ও, জ ঝ, ইয়, ড ঢ মূর্ধন্য, দ ধ দন্ত ন, ব ভ ম, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আর অঘোষ ধ্বনি হচ্ছে এইগুলো। তোমরা অবশ্যই মনে রাখবে ক খ চ ছ, অথবা এভাবে কচটত প, খচটত ফ, স স, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। এভাবে মনে রাখতে পারো। এরপরে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের বেগ কম বেশি হয়। এর উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। কি বললাম? একটা হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ বাতাসের কম বেশির উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনিগুলো 2 প্রকার, একটা হচ্ছে অল্প প্রাণধ্বনি আর একটা হচ্ছে মহাপ্রাণধ্বনি। এখন অল্প প্রাণধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের তাপমাত্রা কম থাকে, বাতাসের মাত্রা কম থাকে, সেগুলো হচ্ছে অল্প প্রাণধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস অপেক্ষাকৃত বেশি বের হয়ে আসে, বাতাস বেশি লাগে, সেটা হচ্ছে মহাপ্রাণধ্বনি। এখন আমি যে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি দেখিয়েছি, এখানেই আমি তোমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণধ্বনি দেখাবো। এই যে এই সারি, এই পাশের এই যে এইগুলো মিলে হচ্ছে এই কয়টা হচ্ছে অল্প প্রাণধ্বনি। দেখো, প্রথম সারি হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় সারি মহাপ্রাণ, এরপরে তৃতীয় সারি হচ্ছে অল্প প্রাণ, এখানে আমি সংক্ষেপে লিখলাম অল্প, চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে? আর পঞ্চমটা আমরা দেখিয়েছি, এটা হচ্ছে নাসিক্য, এর আগে দেখিয়েছি নাসিক্য। তোমরা কিন্তু আমি এভাবে লিখেছি কারণ তোমরা মনে রাখতে পারবে। কচটত প অল্প প্রাণ, খচটত ফ মহাপ্রাণ, গজটত ব অল্প প্রাণ, ঘজটত ভ মহাপ্রাণ ধ্বনি। আবার দেখো, তোমরা যদি দুইটা মিলায় উচ্চারণ বৈশিষ্ট্য দেখো, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী দ এর উচ্চারণ বৈশিষ্ট্য, দ এর উচ্চারণ বৈশিষ্ট্য কি? দ, ঘোষ এবং অল্প প্রাণ। ঠিক আছে? এইভাবেও তোমরা মনে রাখতে পারবে। তাহলে দেখো, আমরা দেখানোর চেষ্টা করলাম এই যে তালব্য দন্তস্ব, এগুলো কিন্তু অল্প প্রাণ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। ঠিক আছে? তালব্য দন্তস্ব অল্প প্রাণ ধ্বনি এবং এটা হচ্ছে অঘোষ ধ্বনি। এরপরে ঘোষ ধ্বনিগুলো আমরা দেখলাম, গজরত ব, ঘজরত ভ, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আর এখানে উচ্চারণ যে বায়ু প্রবাহের উপর ভিত্তি করে সেটা হচ্ছে অল্প মহা, অল্প মহা। তোমরা এই 4টা একটু মনে রাখবে। ঠিক আছে? আর হ এর উচ্চারণ বৈশিষ্ট্য একটু আলাদা, সেটা আমি বলছি যে পরে বলবো। হ হচ্ছে ঘোষ, এই ঘোষের সারিতে আছে কিন্তু এখানে মহাপ্রাণ, হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, কিন্তু এখানে বইয়ে তোমাদের অঘোষে হ দেওয়া আছে, কিন্তু আমরা জানি এটা হচ্ছে ঘোষ। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। নবম দশম শ্রেণীর বই অনুযায়ী, অর্থাৎ তোমাদের বইয়ে যেহেতু ঘোষ মহাপ্রাণ নাই, অঘোষ মহাপ্রাণ, তোমরা এটা খেয়াল করবা, পরবর্তীতে এটা পরিবর্তন আসবে। যাই হোক, এটা এখন মনে রাখো, হ হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। এরপরে আমরা যে আলোচনাটা দেখলাম, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ধ এর উচ্চারণ বৈশিষ্ট্য কি? ধ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি এই আলোচনা থেকে তোমরা এই ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, স্থান উচ্চারণ, প্রকৃতির যে বিভাজনগুলো, সেগুলো সম্পর্কে জানতে পেরেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।